নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 চতুর্থ সেমিস্টার সংস্কৃত গল্প হাস্যবিদ্য কথা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নসহ সম্পূর্ণ আলোচনা এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটির সম্পূর্ণ অংশ তোমরা অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওটিতে থাকছে গল্পটির লেখক পরিচিতি, উৎস, নামকরণের কারণ এবং সম্পূর্ণ গল্পটির সহজ সরল ভাষায় আলোচনা। এছাড়াও কয়েকটি 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভিডিওটিতে আলোচিত গল্প সম্বন্ধীয় সমস্ত বিষয়গুলি তোমরা যদি ভালো করে বুঝে নাও, তাহলে এই গল্পটি থেকে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই সমাধান করতে পারবে। তাই কথা না বাড়িয়ে চলে যাই গল্প সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ক আলোচনা পর্বে। প্রথমেই গল্পের রচয়িতা সম্পর্কে কিছু কথা বলে রাখি। হাস্যবিদ্য কথা গল্পটির রচয়িতা হলেন বিদ্যাপতি। এই বিদ্যাপতি অভিনব জয়দেব ও মৈথিল কোকিল নামেও পরিচিত। বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী মৈথিলি ভাষায় রচনা করে বিদ্যাপতি অত্যধিক পরিচিতি লাভ করেন। তবে একথাও খুবই গুরুত্বের সাথে বলা যায় যে সংস্কৃত গল্প সাহিত্যেও তাঁর অবদান বিশেষ কৃতিত্বের দাবি রাখে। এবার আলোচনা করব গল্পটির উৎস সম্পর্কে। হাস্যবিদ্য কথা নামক গল্পটি বিদ্যাপতি রচিত বিখ্যাত গল্পগ্রন্থ পুরুষ পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, গল্পটির এমন নামকরণ কেন হলো? এই প্রসঙ্গে আমি 2-4 কথা বলে রাখি। হাস্যবিদ্য কথাটির মানে হলো হাস বিদ্যা যস্য স, অর্থাৎ যার হাসাবার বিদ্যা বা হাসাবার দক্ষতা আছে এমন ব্যক্তি। গল্পে উল্লেখিত 4টি চোরের মধ্যে 3টি চোরের শাস্তিস্বরূপ মৃত্যু হলেও চতুর্থ চোরটি প্রাণে বাঁচার জন্য যে নতুন বুদ্ধিদীপ্ত পথ ও যুক্তির আশ্রয় নেয়, তা গল্পে উল্লেখিত রাজা থেকে বিচারপতি সকলকেই হাসিয়েছে এবং ব্যঙ্গ করেছে। তাই গল্পটির এমন নামকরণ হয়েছে। তবে নামকরণটি যথার্থ হয়েছে কিনা তা বোঝার জন্য গল্পটির সম্পূর্ণ আলোচনার পর্ব মনোযোগ সহকারে শুনতে হবে। তাই এখন আলোচনা করব সহজ সরল ভাষায় গল্পের সম্পূর্ণ অংশটি। গল্পের সম্পূর্ণ অংশটি আলোচনার আগে তোমাদের জন্য কিছু কথা বলে রাখি। যারা চ্যানেলে নতুন তারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে সংস্কৃত সহ অন্যান্য বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, কমনযোগ্য সাজেশন পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু এই মুহূর্তে তোমাদের সমস্ত বন্ধুদেরই এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, ভিডিওটিতে একটা লাইক করে দিও। তোমাদের কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। তাহলে শুনে নাও সমগ্র গল্পটির আলোচনা পর্ব। গল্পের প্রথমেই রাজধানী কাঞ্চীনগরের কথা বলা হয়েছে। এখানে এক রাজা ছিলেন যার নাম সুপ্রতাপ। এই রাজধানীর কোনো এক স্থানে একদিন এক ধনী ব্যক্তির বাড়িতে 4 জন চোর সিঁধ কেটে টাকা পয়সা বা ধনসম্পদ চুরি করতে যায়। এই সময় এই 4 জন চোরকে রাজার রক্ষীরা ধরে ফেলে এবং এই চোরদের শিকলের দ্বারা বেঁধে রক্ষীরা রাজার কাছে নিয়ে যায়। রাজা জল্লাদদের বা ঘাতকদের আদেশ দেন যে এই 4 জন চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে মেরে ফেলা হোক। এরপর রাজার আদেশ পালনের জন্য ঘাতকেরা শুলে চড়িয়ে 3 জন চোরকে যখন মেরে ফেলল, তখন চতুর্থ চোরটি মনে মনে চিন্তা করল যে মৃত্যু সামনে উপস্থিত হলে বা মৃত্যু নিশ্চিত একথা জানলে অবশ্যই বাঁচার উপায় বের করা উচিত। বাঁচার উপায়টি যদি সফল হয় তাহলে প্রাণে তো অবশ্যই বাঁচবে, আর উপায়টি যদি বিফলে যায় তাহলে যা হওয়ার কথা ছিল, অর্থাৎ মৃত্যু তো নিশ্চিত। একটা কথা আছে, রোগের দ্বারা পীড়িত হলে
কিংবা রাজার দ্বারা মৃত্যু আসন্ন হলেও প্রতিকার পরায়ণ মানুষ যমের দরজা থেকেও ফিরে আসে। এই সমস্ত কথা চিন্তা করে চোর বুদ্ধি খাটিয়ে ঘাতকদের উদ্দেশ্যে বলল যে, তোমরা তো রাজার আদেশ পালনের জন্য 3 জন চোরকে মেরে ফেলেছ, তবে আমার শেষ ইচ্ছা তোমরা আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে মারো, কারণ আমি একটি মহাবিদ্যা জানি, যে বিদ্যাটি রাজা মহাশয়কে জানিয়ে আমি মরতে চাই, কারণ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই বিদ্যাটিও নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। এছাড়াও চোর বলল যে, আমার একান্ত ইচ্ছা আমার জানা মহাবিদ্যাটি আমার মৃত্যুর পরও পৃথিবীতে থাকুক। ঘাতকেরা চোরের সমস্ত কথা শুনে চোরকে বলল যে, ওরে পাপিষ্ঠ নরাধম চোর, তোকে মৃত্যুদণ্ড দেবার জন্য এখানে আনা হয়েছে। তুই এই মুহূর্তে বাঁচার উপায় খুঁজছিস? তুই আবার মহাবিদ্যা জানিস? আর রাজা মহাশয় তোর মতো পাপিষ্ঠ নরাধম চোরের বিদ্যা কেনই বা গ্রহণ করবেন? এই সময় চোর আবার বুদ্ধি খাটিয়ে ঘাতকদের উদ্দেশ্যে বলল, তোমরা চাইছো যে রাজা মহাশয় এই মহাবিদ্যা সম্পর্কে যাতে না জানতে পারে। তোমরা রাজার উপকারের কাজে বাধা সৃষ্টি করছো। তোমরা একবার ভেবে দেখো, এই মহাবিদ্যার খবরটি পেয়ে রাজা আনন্দিত হয়ে তোমাদের প্রতি অনুগ্রহ করতে পারেন। এরপর ঘাতকেরা রাজার স্বার্থে চোরের কথা শুনে রাজার কাছে চোরের বক্তব্যগুলো জানালো। রাজাও কৌতূহলের সঙ্গে চোরকে হাজির করার আদেশ জানালেন। চোর রাজার নিকট উপস্থিত হলে রাজা চোরকে বললেন, ওরে চোর, কি বিদ্যা জানিস? চোর বলল, মহারাজ, সোনার চাষ করতে জানি। রাজা বললেন, তাহলে সোনা চাষের পদ্ধতিটি বল। চোর বলল, মহারাজ, সর্ষের বীজের সমতুল্য সোনার বীজ তৈরি করে তা বপন করতে হবে। 1 মাসের মধ্যে অঙ্কুর বের হবে। মহারাজ, আপনি তা নিজের চোখেই দেখতে পাবেন। রাজা চোরকে বললেন, তুমি যা বলছো তা কি সত্য? চোর বলল, মহারাজের সামনে মিথ্যা কথা বলার মতো ক্ষমতা কার আছে? যদি আমার কথা সত্য না হয় তাহলে 1 মাস পরে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। রাজা বললেন, ঠিক আছে, তবে সোনার বীজ বপন করো। রাজার আদেশ পেয়ে চোর সোনা পুড়িয়ে সর্ষের মতো সোনার বীজ তৈরি করল এবং তা বপনের জন্য রাজপুরীর ভিতরে অত্যন্ত গোপনে ক্রীড়া সরোবরের তীরে জমির ব্যবস্থা করল। চোর রাজার কাছে গিয়ে রাজাকে বলল, জমি ও বীজ সম্পূর্ণরূপে প্রস্তুত, তাহলে কোনো একজন সোনার বীজ বপনকারীর ব্যবস্থা করে দিন। রাজা বললেন, তুমি সোনার বীজ বপন করো। রাজার কথা শুনে চোর বলল, এই বীজ বপনে কোনো চোরেরই অধিকার নেই। যে কখনো কোনো কিছু চুরি করে নাই, কেবলমাত্র সেই এই বীজ বপন করতে পারবে। চোর রাজা মহাশয়কেই বলল যে, মহারাজ, আপনিই বপন করুন। রাজা বললেন, আমি ছোটবেলায় চারণ কবিদের টাকা দেবার জন্য বাবার টাকা চুরি করেছিলাম, তাই আমার দ্বারা এ কাজ হবে না। চোর এবার মন্ত্রীদের বীজ বপন করার কথা বলল। মন্ত্রীরাও রাজি হলেন না। মন্ত্রীরা বললেন, আমরা রাজাকে আশ্রয় করে জীবিকা নির্বাহ করি, কাজেই কি করে চোর না হয়ে থাকি। চোর এবার সকলকে ছেড়ে দিয়ে বিচারপতির উদ্দেশ্যে বলল, তাহলে বিচারপতি বীজ বপন করুক। বিচারপতি সঙ্গে সঙ্গে বললেন, আমি ছোটবেলায় মায়ের মিষ্টি চুরি করে খেয়েছি। চোর সকলের কথা শুনে বলল, আমি তো দেখছি আপনারা সকলেই চোর, তাহলে চুরির দায়ে শুধুমাত্র আমি বদ্ধ হব বা শাস্তি পাব কেন? চোরের মুখে এই ধরনের কথা শুনে সকল সভাসদরা হেসে উঠলেন। সকলের সাথে রাজাও হাসতে থাকলেন। রাজার হাসির সাথে সাথে রাজার রাগও দূর হয়ে গেল। রাজা তখন মন্ত্রীদের বললেন, এই চোর কুবুদ্ধি সম্পন্ন হলেও এ বুদ্ধিমান ও হাসাতে পারদর্শী, তাই এ আমার কাছেই থাকুক এবং আমাকে হাসাতে থাকুক। এই বলে রাজা চোরকে নিজের কাছেই রেখে দিলেন।